990 দিন আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। এই 990 দিনের ঘটনা বলতে গেলে মাস পার হয়ে যাবে। শুধুমাত্র সংক্ষেপে বলছি, আমাকে মানিকগঞ্জে আমার মাদ্রাসা থেকে রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় ঘেরাও করে নিয়ে আসা হয়েছে। তারা আমাকে হত্যা করার জন্য সেই বেজল বলেছিল 1 2 3 গুনবো, দরজা না খুললে গুলি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরাফাতের বাবা। আমার সন্তান 2017 সালের 7ই অক্টোবর তাবলিগের উদ্দেশ্যে বের হয়। 9ই অক্টোবর ফিরে আসার কথা। এরপরে দেখি আর নাই খুঁজতে খুঁজতে হয়রান। আমি পত্রিকা অফিসে আসলাম, আমি সাংবাদিক সম্মেলন করেছি এখানে, সিটিসির কাছে গেছি, র্যাবের কাছে গেছি, সবার কাছে গেছি। বলে আপনার ছেলেকে আমরা আনি নাই, দেখেন যদি আনতাম পেতেন আপনি। 42 দিন পর টিভির স্ক্রিনে দেখতেছি জঙ্গি আরাফাত গ্রেফতার। 42 দিন পর এখানে দেখলাম এদেশের মিথ্যাবাদী সরকার সেই কাজ করেছিল, এদেশের মুসলিমদেরকে শেষ করে দিয়েছে এদেশের সরকার। আমরা প্রত্যেকটা মুসলিম এর বিচার চাই। এখানে শেষ না, শুনেন, ওই দিন রাত্রে যেদিন প্রকাশ পেল, রাত 12টার সময় আমার বাড়িতে সিটিসির মনিরুল কংগ্রেস সবাই হাজির বসিলায়। আমাকে আমার সামনে থেকে আমার বড় ছেলেকে উঠাই নিয়ে আসলো, আমাদের মোবাইল আমাদের ল্যাপটপ সব নিয়ে এসে বললো আপনার বড় ছেলেকে ফেরত দেব। পরের দিন জানতে পারলাম ছোট ছেলেকে বসায় রেখে সে 164 দেয় নাই, এই জন্য বড় ছেলেকে নিয়ে আসা হয়েছে। যখন সে দেয়নি তাকে আরেকবার রাখা হলো বড় ছেলেকে। 2টি মামলায় 164 নিয়ে তারপরে বড় ছেলেকে দিয়ে দিছে। আমি জানতে পারলাম আজকে একের পর একটার নামে 10টা মামলা। এরপর আজকে 8টা বছর পার হয়ে গেল, সন্তানকে দেখিনি। সন্তান বলে আমাকে কালো টুপি পরায় আব্বু, আমাকে এমন ভাবে পিটানো হয়েছে সিটি অফিসে, আমি চোখ খুলে দেখি রক্তের বন্যা ভেসে গেছে। আব্বু, আমি একজন পিতা হিসেবে কিভাবে সহ্য করি বলেন? তার একটা মাসুম বাচ্চা ছিল সেই সময়, তার বাচ্চার বয়স ছিল 27 দিন, এবং তাকে ওইভাবে নিয়ে আসলো গেল। এটা এইভাবে তাকে অত্যাচার আর অত্যাচার, প্রতিটি অত্যাচারে তাকে 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 শেষ করে দেওয়া হয়েছে। এরকম অনেক ছেলে আছে আমার কাছে। এই একজন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে চিটাংতে উঠাই নিয়ে আসা হয়েছে 2018 সালে। তাহলে কি হলো? সেও বন্দী। এখন এই সরকার মিথ্যা, এই সরকার যতগুলা নির্বাচন করেছে সব মিথ্যা। অতএব তাদের নিয়োগকৃত যত বিচারক সেগুলো মিথ্যা। অতএব মিথ্যার মিথ্যা বিচার মিথ্যাই। আপনার একমত? তাই এই বিচার মানি না, এই বিচার মানি না। সকল বন্দীদের মুক্তি দিতে হবে, জসিমউদ্দিন সহ। তো আমাকেও কারাবন্দী করলো, আপনারা শেষ করলেন। 72 ঘন্টার মধ্যে সবাইকে মুক্তি দিতে হবে, না হলে আমরা আবার সেই মুক্তি আন্দোলনে জোর দেব। আপনারা জানেন না, আমাকে 2023 সালের 27শে ডিসেম্বর আমাকেও গুম করা হলো। এটা আপনারা জানেন, এটাও জানানো উচিত। কক্সবাজার থেকে তুলে নিয়ে আসা হলো, এখানেই না, পরে মুক্তি দেওয়া হয়েছে। আপনারা সবাই আপনাদের কাছে মুক্তির আবেদন চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এই আয়োজন যারা করেছেন তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা সবাই শেষ পর্যন্ত শেষ দেখে ইনশাআল্লাহ ছাড়ব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হে আমার ভাইরা, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতে চাই, কিছুদিন আগে আমাদের নতুন স্বাধীনতার একটি ঘোষণা এসেছে। দীর্ঘ 15 বছরের অধিক স্বৈরাচারী খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই পতনের মধ্য দিয়ে মাত্র একটা ধাপ উত্তীর্ণ হয়েছে। এর দ্বারা যদি আমরা মনে করি আমাদের এই দেশ আমাদের চিরশান্তির জায়গায় পৌঁছে গেছে, এর চাইতে মারাত্মক ভুল আর কিছু হবে না। হে আমার ভাইরা, ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা, তোমাদের জন্য সামনে লম্বা সংগ্রামের পথ। হে আমার ভাইরা,
যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, যে কোনো গণতন্ত্র, যত তন্ত্র মন্ত্রই এদেশের রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার জন্য আনা হোক না কেন, মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন কমবে না, কমবে না, কমবে না। হে আমার ভাইরা, জেনে রাখো, একজন মানুষ যখন নাকি আরেকজন মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে এক আল্লাহর গোলামির দিকে যখন পর্যন্ত মানুষকে নেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত জালিমের চেহারা চেঞ্জ হবে, জুলুম পরিবর্তন হবে না। হে আমার ভাইরা, আমি আমার নিজের কথা বলছি। 2018 সালের জুলাই মাসের 9 তারিখ থেকে নিয়ে দীর্ঘ 33 মাস 990 দিন আমি এই দেশের এই স্বৈরাচারী জালিম হাসিনা কুখ্যাত খুনির কারাগারে আমি বন্দী ছিলাম। হে আমার ভাইরা, দফায় দফায় রিমান্ড নামক নির্যাতনে আমি নিজে এই রাষ্ট্রযন্ত্রের কবজা, মানুষকে জুলুম করার সকল মারণাস্ত্র আমাকে প্রত্যক্ষ করানো হয়েছে। হে আমার ভাইরা, 990 দিন আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। এই 990 দিনের ঘটনা বলতে গেলে মাস পার হয়ে যাবে। শুধুমাত্র সংক্ষেপে বলছি, আমাকে মানিকগঞ্জে আমার মাদ্রাসা থেকে রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় ঘেরাও করে নিয়ে আসা হয়েছে। তারা আমাকে হত্যা করার জন্য সেই মেজর বলেছিল 1, 2, 3 গুনবো, দরজা না খুললে গুলি করব। হে আমার ভাইরা, সেই 2018 সালের জুলাই মাসের 9 তারিখে আমাকে যদি সেখানে হত্যা করা হতো, আজকে আমার হাড্ডিও মাটির সাথে মিশে যেত। হে আমার ভাইরা, এই বাংলার জমিন থেকে শত শত আল্লাহর বান্দা মুসলিমদেরকে হত্যা করা হয়েছে জুলুম করে। হে আমার ভাইরা, সংক্ষেপে আমি বলতে চাই, আজকের এই সংগ্রাম সূচনা মাত্র। আপনাদের সামনে লম্বা সংগ্রামের পথ পড়ে আছে, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমি দাবি জানাবো আমাদের আইনি প্রক্রিয়াগুলো বুঝতে হবে। আমি যদি বলি সবাইকে এখনই ছেড়ে দিতে হবে, এটা বাস্তবসম্মত হয়তো হবে না। আমি আইন কানুন পড়ে আমি দীর্ঘ 990 দিন জেলের ভিতরে 164 এজাহার ইত্যাদি কাগজপত্র পড়ে আমি সুচিন্তিতভাবে মতামত দিচ্ছি। আমাদের সুচিন্তিতভাবে দাবি উত্থাপন করতে হবে। এই পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদের মামলায় কোনো অস্ত্র রিকভারি নাই, এজাহারে যাদের কোনো নাম নাই, আগামী 3 দিনের মধ্যে তাদের জামিন দিতে হবে। যেই সকল মামলায় মুফতি জসিমউদ্দিন রহমানীর কোনো মামলায় অস্ত্র রিকভারি নাই, হে আমার ভাইরা, একজন ইমাম, একজন খতিব সে মিম্বরে বসে আল্লাহর দ্বীনের কথা বলবে, এটা কোনোদিন অপরাধ হতে পারে না। হে আমার ভাইরা, আমাদের যেই সকল মুসলিমদেরকে নির্বিচারে ঢালাওভাবে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে, যাদের অস্ত্র রিকভারি নাই, যাদের এজাহারে নাম নাই, আগামী 3 দিনের মধ্যে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। আইন মন্ত্রণালয়ের কাছে আপনারা আবেদন জানান, আপনারা অনলাইনে সব জায়গায় আবেদন জানান, যাদের মামলায় এজাহারে কোনো নাম নাই তাদেরকে 3 দিনের মধ্যে মুক্তির ব্যবস্থা করতে হবে। যাদেরকে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছে, যাদেরকে মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হয়েছে, তাদের মামলা আগামী 1 মাসের মধ্যে পুনঃ তদন্ত করে নিরপরাধ সকল আসামিকে মুক্ত করতে হবে। আমার 3 বছর, আমার 33 মাসে 9 লক্ষ টাকার ঋণ হয়েছে এই মামলা জামিন করাতে। অনেক ভাই 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচ হয়েছে, জমি জমা বিক্রি করতে হয়েছে এই মামলার জামিন করাতে। এ আমার ভাইরা, যারা কারাগারের ভিতরে যাননি, আপনারা কোনোদিন ওই বেতনের অবস্থা বুঝতে পারবেন না। এই সমাবেশ থেকে আমি দাবি জানাবো, যেই সকল ওসি, যেই সকল আইও সন্ত্রাস বিরোধী মামলা দিয়েছে, তাদের হাজার হাজার কোটি দুর্নীতির টাকা সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।
সেই টাকা থেকে সকল মুসলিমদের যত মামলার খরচ হয়েছে সব খরচ ক্ষতিপূরণ আকারে তাদেরকে দিতে হবে। হে আমার ভাইরা, জেনে রাখুন আমাদের সামনে এক লম্বা দীর্ঘ সফর আছে। আমাকে গ্রেফতার করার পরে আমার অপরাধের প্রেস রিলিজ দেওয়া হয়েছিল গাজওয়ায়ে হিন্দের হাদিসে বিশ্বাস করে। হে আমার ভাইরা, একজন মুসলিম সে কি রাসূলের সকল হাদিস বিশ্বাস করতে বাধ্য নয়? হে আমার ভাইরা, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ বর্জন করো, তোমাদের মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে। আমরা কোরআন পূর্ণ মানি, আমরা হাদিস পূর্ণ মানি। এই জমিনে, এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে আমাদের কর্মসূচি আসবে। আপনার সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আমার ডাইন পাশে আমাদের মুফতি আজহার সাহেব, আমি এবং মুফতি জসিমউদ্দিন রহমানী, ওনারা আমরা সকলেই একই সঙ্গে ছিলাম। বর্তমান সময়ে আমাদের ছাত্র ভাইয়েরা বৈষম্যহীন আন্দোলন করেছেন, তাই না? আমাদের গড়ে কোরআন আছে কি নাই? কোরআনের তাফসির যদি গড়ে থাকে সেটা জঙ্গি, ওটা জঙ্গি। তাহলে কোরআনের তাফসির যদি গড়ে থাকার কারণে যদি কোনো মানুষ জঙ্গি হিসাবে গ্রেপ্তার করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ইসলামের পক্ষের নাকি বিপক্ষের। তাহলে এই ইসলামের বিপক্ষে যারা আছে তাদেরকে সহযোগিতা করা জায়েজ না না জায়েজ? সেটা যদি আমি হই, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যদি হয়, সবচেয়ে বড় মুহাক্কিক যদি হয়, সবচেয়ে বড় মুফতি যদি হয়, সবচেয়ে বড় শাইখুল হাদিস যদি হয়, সেটাও নাজায়েজ। সুতরাং ইসলামটাকে বুঝে ভালো করে চিন্তা করে তারপরে কিন্তু আমল করা লাগবে, না হয় কিন্তু হবে না। আমরা সবাই মুসলমান, বাস্তবতা কিন্তু কেউ মুসলমান না, সবাই মুসলমান, কিন্তু আমরা সকলে ইসলামের বিরুদ্ধে কাজ করি। হাসিনাকে এখান থেকে দৌড়াইছেন, সরাইছেন আপনারা আন্দোলন করে, গুলি খেয়ে। হাসিনাকে সহযোগিতা যারা করছে তারা কি? তারা কারা? যারা হাসিনাদেরকে সহযোগিতা করেছে তারাও হাসিনা। তাদেরকেও আমরা দেখতে চাই না, হাসিনাকে যারা সাহায্য করেছে তাদেরকেও আমরা দেখতে চাই না। সে আলেম হোক, ইমাম হোক, মুফতি হোক, মুফাসসির হোক, মুহাক্কিক হোক, মুবাল্লিগ হোক, কওমি মাদ্রাসার ছাত্র হোক, তাকেও আমরা দেখতে চাই না। সে যেই হোক, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারাগারে যারা বন্দী তারা সকলেই বন্দী। সেটা দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, সেটা দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, আমরা সকলের মুক্তি চাই। সুতরাং আমরা মাওলানা শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানীর নিঃশর্তে মুক্তি চাই। এটার পক্ষে আপনার কি একমত সবাই? আমরা মুক্তি চাই জসিমউদ্দিন রহমানীকে। আমাদের আরো যারা বাইরে আছেন প্রত্যেকেরই মুক্তি চাই। এই মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। আমাদের এই দেশটা একজন জালেম সরকারের হাতে কুক্ষিত হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা? এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মোকাবেলা করতে গিয়ে প্রত্যেক জনগণের, দেশের প্রত্যেকটা জনগণের নিজ অবস্থান থেকে প্রতিবাদ আন্দোলন সব সংগ্রাম করে গেছে। 2011 সাল থেকে নিয়ে মুফতি আমিন সাহেবের নেতৃত্বে এই ফ্যাসিবাদ হাসিনার সরকারের বিরুদ্ধে হরতালের মাধ্যমে আমরা
আলেম ওলামা তৈরি জনতা বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আপনারা সে সময় দেখেছেন, সেদিন থেকে নিয়ে আমলি সরকার আলেম ওলামা তৌহিদ জনতার উপরে নিপীড়ন চালাচ্ছে। এক একজনকে এক এক তকমা দিয়ে, এক এক রকমের অভিযোগ দিয়ে তারা জেলখানায় বন্দি করেছে। সে 2011 সাল থেকে নিয়ে আমিন সাহেবের হরতালের মামলার অনেক আমি আসামি নিজ। তারপরে 2013 সালে শাপলা চত্বরের মধ্যে গণহত্যা চালিয়েছে এবং গণহত্যা নিজেরা চালিয়ে আবার বাংলাদেশের মাদ্রাসা তৌহিদ জনতা সহ বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তারা জেলখানা অনেকে বন্দি করেছে, অনেকে হয়রানি করেছে। সেই মামলারও আমি আসামি। বিভিন্ন সময় আন্দোলনের মধ্যে এই ফেসিবাদ সরকারের পতনের জন্য যত আন্দোলন হয়েছে, সবকটা আন্দোলনের মধ্যেই আমার অংশগ্রহণ ছিল। বিদায় আমি 7-8টা মাদ্রাসা প্রিন্সিপাল হওয়ার পরেও 2021 সালে আমাকে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সহকারে বিভিন্ন ধরনের দেশে লকডাউন নামে কারফিউ জারি করে এদেশে আলেম ওলামাদেরকে পাইকারি আকারে গ্রেফতার করেছে। আপনারা দেখেছেন আমাদেরকে কি মামলা দেওয়া হয়েছে। আমাদেরকে হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হওয়ার পর আমাদেরকে মামলা দেয় একটা, দেখাইল আরেকটা। আমাদেরকে মামলা দিছে হেফাজতের ভাঙচুর বিভিন্ন বিষয়ে, হরতালের বিভিন্ন বিষয়ে মামলা, কিন্তু আমাদের কাগজে লেখা হইল জঙ্গি সন্ত্রাস বিরোধী এই ধরনের মামলা দেখাইতেছে। আমাদের কারাগারের মধ্যে আমাদের কোনো অধিকার ছিল না। 1.5 বছর পর্যন্ত পরিবার থেকে সমস্ত সাক্ষাৎকার বন্ধ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আপনারা সব এগুলো সাক্ষী দেখেছেন। এরপরে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মধ্যে আমরা নিজেরা পোশাক পাঞ্জাবি টুপি পাগড়ি ছেড়ে দিয়ে আমরা গেঞ্জি গাও দিয়ে ক্যাপ পরে আমি নিজেও মাঠে ছিলাম। আমার উপরে 10 দফা বিমান হামলা করেছে। আমি এটা নিজে প্রত্যক্ষদর্শী। 10 দফা তারা বিমান হামলা করেছে, বিভিন্নভাবে যৌথ বাহিনী আইসা গুলিবর্ষণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখন এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে, ঠিক কিনা? এখন আমাদের যে দাবিগুলো 2011 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যত আলেম ওলামাদেরকে জঙ্গি নাটকে হোক, সন্ত্রাস বিরোধী মামলার নামে হোক, যে কোনো মামলা দিয়ে হোক রাজনৈতিকভাবে হয়রান করতেছে, প্রত্যেকটা আলেমকে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে জামিন দিতে হবে। সাথে সাথে রাজনৈতিক শিকার হয়ে যে কোনো ধরনের নাগরিক যারা শোষণের শিকার জেলখানায় বন্দী আছে, প্রত্যেকটা নাগরিককে মুক্ত করে ছাড়বো আমরা। আমাদের এই দাবি যদি আজকে আমরা অল্প সংখ্যক লোক আসছি, যাতে করে এই সরকারের প্রতি আমাদের একটা বিশ্বাস ও আস্থা আছে যে তারা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা আলেম ওলামা জেগে ওঠার কারণে সে ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়ে যখন তারা ক্ষমতার মস্তদে বসেছে, আমাদের আশাবাদী যে তারা আমাদের যেরকম বৈষম্যমী আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে, এই দেশে বিভিন্ন জনকে জামিন দিচ্ছে, একই মামলার জামিন দিচ্ছে বিভিন্ন জনকে। এটা আমরা খুশি, নারাজ না। কিন্তু আলেম ওলামাদের ক্ষেত্রে তারা বলতেছে যে এদের বিরুদ্ধে এই মামলা, এই মামলা, এই মামলা, এগুলো দেওয়া যায় না। তাহলে এই বৈষম্য যদি রক্ষা করে তারা, বৈষম্যহীনতার আওয়াজ দিয়ে আমরা সকল প্রত্যেক জনগণ যাবে বলেছিলাম, আমাদেরকে যদি আবার বৈষম্যের শিকার হইতে হয় তাহলে বৃহত্তম আন্দোলন ডাক দিতে আমরা বাধ্য হব। আজকে আমরা সর্বসংখ্যা এখানে এসেছি আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে আমরা শাপলা চত্বরে আবার জমা হব, ঠিক কিনা? আমরা বিশ্বাস আছে এই সরকার আমাদের দাবি দেওয়া রাখবে। এই দেশে জঙ্গি, নিজের সরকার নিজেও বলছে যে জঙ্গি নাই, আবার জঙ্গি নাটকে হেফাজতের নেতৃবৃন্দের জঙ্গি, জামাতের আমির সভা লাগে আমার সফর হয়েছে জেলখানার মধ্যে, সেখানে আমি এর আগে দেখি নাই, ওনাকেও দেখলাম জঙ্গি নাটকে গ্রেফতার করেছে, আপনারা জানেন, ঠিক কিনা?
তাহলে এই দেশে ধর্মপ্রাণ মানুষদেরকে জঙ্গি নাটকে তারা গ্রেফতার করে তাদের এই অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, মজবুত করার জন্য তারা এই কাজগুলো করে গেছে। সুতরাং এই সরকার এর কাছে আমাদের দাবি, যে কোনো মামলা হোক, দমন পীড়নের মাধ্যমে এবার রাজনীতি হোক, বিভিন্ন তকমাদি হোক, প্রত্যেকের জামিন দিতে হবে, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। সংগ্রামী